রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আশা বাংলাদেশের। শেখ হাসিনা ফিরলে গ্রেফতার ও বিচারে আইনের কোনো ব্যত্যয় হবে না। জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে সংস্কার কমিশনের প্রস্তাবনা, বললেন আইনমন্ত্রী। চাঁদাবাজদের কাছে হয়রানির শিকার পরিবহন শ্রমিকরা। সরকারি দলের লোকদের বিরুদ্ধে অভিযোগের তীর জামাত আমিরের। কাউকে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি না করার আহ্বান। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকটের কবলে রাজধানী। সরবরাহের অভাবে বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘ অপেক্ষার পরও না পেয়ে বিপাকে যানবাহন চালকরা। এবং বাড়ছে উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে স্থায়ী হওয়ার প্রবণতা। রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল হারানোয় বিশেষজ্ঞদের উদ্বেগ। দেশে মর্যাদা না পাওয়ার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে গেলেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সকালে গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন ট্রাম্পের বিশেষ দূত। 3 দিনের সফরে আসা সার্জিও গোর দুপুরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলে আছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জাতিসংঘ খাদ্য কর্মসূচি পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন সার্জিও গোর। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ঢাকা ছাড়ার কথা রয়েছে সার্জিও গোরের। বিস্তারিত জানাতে উখিয়া ক্যাম্পে আছেন সুজউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারে এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তার নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল বেলা 11:55 কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং সেখানে যে আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো সেটি শেষ করে তিনি গাড়িবহর যুগে কক্সবাজারের উখিয়ার যে নর্থ এন্ড একটি ক্যাফে রয়েছে সেখানে পৌঁছাবেন। সেখানে পৌঁছাতে ঘণ্টাখানিক সময় লাগতে পারে। তারপর সেখান থেকে তিনি একে একে ক্যাম্প 8-এর যে টাওয়ারটি রয়েছে সেই টাওয়ার থেকে পুরো ক্যাম্প কক্সবাজারের যে বিশ্বের সর্ববৃহৎ যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেটি দেখবেন। এরপর তিনি রেজিস্ট্রেশন সেন্টার যাবেন। এরপর ডিস্ট্রিবিউশন সেন্টার সহ গ্যাস ডিস্ট্রিবিউশন যে কার্যক্রমগুলো রয়েছে সেইগুলো একে একে পরিদর্শন করবেন। তেমনটাই আমাদেরকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয় থেকে জানানো হয়েছে। এরই মধ্যে আমরা লক্ষ্য করছি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা প্রতিনিধি দল আসবেন সেখানে কিন্তু এরই মধ্যে বিভিন্ন গাড়ি বহর এসে পৌঁছেছে এবং সেখানে আমরা ক্যাফের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলছে 14 সদস্যের প্রতিনিধিদের জন্য তারা পর্যাপ্ত যে তারা আপ্যায়নের যে কার্যক্রম সেটি শেষ করেছেন এবং আসার পর তাদেরকে আপ্যায়িত করবেন এবং এরপর যেহেতু ক্যাম্পে যাবেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তার বিষয় সেগুলো কিন্তু নজরে এসেছে। তবে আমরা যেটি ক্যাম্পের যারা বাসিন্দারা রয়েছে তারা যেটি বলছে এরই মধ্যে দীর্ঘ 9 বছর হতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত প্রত্যাবাসন হয়নি এবং দীর্ঘ সময় পেরিয়ে যাচ্ছে। যার পেরিয়ে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু তাদের যে প্রত্যাবাসন প্রক্রিয়াটা অনেকটাই থমকে আছে। এটি তারা দাবি দাওয়াগুলো যাতে দ্রুত তাদের প্রত্যাবাসন করা হয়, তাদের দ্রুত স্বদেশে ফেরত পাঠানো হয় সেই বিষয়টি তারা মার্কিন প্রতিনিধি দলের কাছে তুলে ধরবেন তেমনটাই রোহিঙ্গারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের সম্মতির ঘোষণা এলেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি শুধু 3 লাখ নয়, বাংলাদেশে আশ্রিত 14 লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন পরিকল্পনা, সময়সূচি ও পুনর্বাসনের স্থান স্পষ্ট করতে হবে মিয়ানমারকে। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। মিয়ানমারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে প্রস্তুত বাংলাদেশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজউদ্দিন রুবেল।
বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণার পর ক্যাম্পে আশ্রিতদের মাঝে উঠেছে নানা প্রশ্ন। বাস্তুচ্যুতদের দাবি আংশিক নয়, প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে সবার। এজন্য সুস্পষ্ট সময়সূচি, নিরাপত্তা, পুনর্বাসন এবং সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের। বাংলাদেশের মধ্যে 3 লাখ টন 14 লাখের উপরে আছে। আবি একখান হেতো লাই বুঝি দে তার তো হতাং ক্লিয়ার করা উড়বে দে বাকি গিন হতে লই যাব দে হান। 2 নম্বর লই যাব দে কি রোহিঙ্গা নাকি অন্য কম অন্য নামী মানুষ একতাং ক্লিয়ার করা উড়ব। আশ্রয় নেওয়াদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে এ লক্ষ্যে একসঙ্গে কাজ করতেও প্রস্তুত সরকার। প্রত্যাবাসনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেগুলো আমাদের রয়েছে। আমাদের যে ডেটাবেস সেগুলো তো আমরা মিয়ানমারকে হস্তান্তর করেছি। তো ভেরিফিকেশনের পরে যেগুলো আসছে সেগুলোর একটা আপডেট তাদের দরকার হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই। এখন মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি আমরা সাথে সাথেই প্রস্তুত। এর আগে 2,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছিল মিয়ানমার, তবে তা বাস্তবায়ন না হওয়ায় নতুন ঘোষণাও ঝুলে থাকার শঙ্কায় বাস্তুচ্যুতরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার ও বিচারে আইনের কোনো ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা। একই অনুষ্ঠানে দেশের পর্যটন খাতকে দেশীয় বিদেশি পর্যটকের কাছে আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। উনি বলছেন যে উনি নিজেই আসবেন, তো নিজে আসলে তো ভালো। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের কাছে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আর এতে সরকারি দলের লোকজন জড়িত বলেও দাবি তার। সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। কাউকে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি না করার আহ্বান তার। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে, তারা করছে, সরকারি দলের লোকেরা করছে। এটা পরিষ্কার। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। টাকার অভাবে 6 মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা। এমনকি 1 বছর ধরে দিতে পারছে না অফিস ভাড়াও। আহত জুলাই যোদ্ধাদের দেয়া হচ্ছে না চিকিৎসা সহায়তাও। ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলছে সংকট কাটাতে কাজ চলছে। নুরে আলমের রিপোর্ট। অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সেপ্টেম্বরে জুলাই শহীদ এবং আহতদের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার 1 বছর পর থেকে আর্থিক সংকটে পড়তে শুরু করে প্রতিষ্ঠানটি। এখন এই সংকট চরমে। টাকার সংকটে 12 মাস ধরে অফিসের ভাড়া দেয়া যাচ্ছে না, বেতন পাচ্ছেন না কর্মীরা। এখানে বেশিরভাগই চাকরি করেন জুলাই শহীদ পরিবারের স্বজন এবং জুলাই যোদ্ধারা। শুধু শহীদ পরিবার যারা আছে শুধু তারা না, এখানে যতগুলো স্টাফ আছে তারা প্রত্যেকেই না ফিনান্সিয়াল দিক দিয়ে হয়তো মনোবল নষ্ট হয়ে গেছে, কিন্তু সবাই আত্মবিশ্বাসী যে এটা ভেঙে গেলে আসলে আহত শহীদ পরিবার কোথায় যাবে।
জুলাই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি যখন কার্যক্রম শুরু করে ৩৮৩ কোটি টাকার প্রয়োজন থাকলেও অনুদান সহ বরাদ্দ দেয়া হয়েছিল ১২৪ কোটি টাকা। এই বরাদ্দ দিয়ে ৮৩১টি শহীদ পরিবারকে ৪২ কোটি এবং ৬,১২৭ জন আহত ব্যক্তিকে ৭৮ কোটি টাকা সহায়তা দেয়া হয়। তবে বর্তমান আর্থিক সংকটে আহত অনেকেই চিকিৎসা সহায়তাও দেয়া যাচ্ছে না। আহতরা যারা চিকিৎসা এই মুহূর্তে বন্ধ আছে এবং যারা আহতদের মধ্যে যাদের যে প্রাপ্যটা পাওয়ার কথা, এই জায়গাটা যদি সরকার বিবেচনা করে। অজস্র মানুষের রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছিল। গণঅভ্যুত্থানের স্মৃতিকে সমুন্নত রাখতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে শক্তিশালী করতে হবে। আর এজন্য সব ধরনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। সংকট কাটাতে সরকার আন্তরিক জানিয়ে শিগগিরই এই সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সরকারের সকল মহলে যেভাবে সরকার পদ্ধতিগতভাবে বাজেট বরাদ্দ করে, কারণ এগুলো কাজগুলো সরকারেরই কাজ, যেটা আমরা করছি, সেখানে আমরা অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছি এবং আমরা বিশ্বাস করি যে সরকার এটা দিতেই দেওয়া। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীকে প্রধান আসামি করে মুখ্য সংগঠক সাজিস আলম সহ 9 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও 40 থেকে 50 জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রোকন। গতরাতে তিনি এ অভিযোগ দাখিল করেন। এতে বলা হয়, 28 জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা ও আলোচনা অনুষ্ঠানে যোগদানের আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, ধাওয়া পাল্টা ধাওয়া এবং কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে এনসিপির নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরা সহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান বলে দাবি করা হয়। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন, ইমন সহ কয়েকজন আহত হন। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর থানার ওসি। রাজধানীর পাম্পগুলোতে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি চালিত বিভিন্ন যানবাহনের চালকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। জ্বালানি বিভাগের তথ্য মতে বাংলাদেশে সারা দেশে গ্যাসের যে চাহিদা সেটি 380 কোটি ঘনফুট এবং স্বাভাবিক সময়ে আমরা এর সরবরাহ পেয়ে থাকি 270 কোটি ঘনফুট, অর্থাৎ স্বাভাবিক সময়ে কিন্তু 110 কোটি ঘনফুট যে গ্যাসের চাহিদা সেটি কিন্তু সবসময় কম থাকে এবং এই 270 কোটি ঘনফুট গ্যাসের মধ্যে 175 কোটি দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে পেলেও বাকি 95 কোটি কিন্তু বাইরে থেকে আমদানি করা লাগে এবং এই 95 কোটি আমদানিকৃত গ্যাসের মধ্যে 45 কোটি ঘনফুট এলএনজি সরবরাহে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। জ্বালানি বিভাগ বলছে যে এলএনজি সরবরাহের এলএনজি আমদানি পরে যে সরবরাহের লাইন সেখানে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, তারা সেটি সমাধানের চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে কিন্তু এই ত্রুটির কারণে সারা দেশব্যাপী গ্যাসের একটি বড় সংকট দেখা দিয়েছে। তার ধারাবাহিকতায় আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন গ্যাস পাম্পগুলোতে ঘুরছি এবং দেখছি যে কি পরিমাণ দুর্ভোগ যারা গাড়ি চালক আছেন তাদেরকে পোহাতে হচ্ছে। আমরা কিছু গাড়ি চালকের সাথে কথা বললাম, তারা বলছেন যে তারা কেউ কেউ গত রাতে এসেছেন, কেউ কেউ আজ ভোরে এসেছেন, কেউ কেউ 3 ঘন্টা আগে এসেছেন, 4 ঘন্টা আগে এসেছেন, কিন্তু তারা অপেক্ষমান থাকার পরেও কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস কিন্তু পাচ্ছে না। তারা অভিযোগ করছেন যে তাদের মালিক যারা আছেন যে একই গাড়ি তেলে চালানো গেলেও তারা অতিরিক্ত অর্থ খরচের কারণে কিন্তু গ্যাসের জন্য তাদেরকে চাপাচাপি করা হচ্ছে, সেক্ষেত্রে তারা চরম ভোগান্তিতে পড়েছে। তো রাজধানীতে গ্যাসের সংকট তীব্র এবং জনভোগান্তি এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। তো রাজধানীর মিরপুর থেকে গ্যাস ভোগান্তির এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। উচ্চশিক্ষার নামে প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী পাড়ি দিচ্ছেন বিদেশে। সেখানে পড়াশোনা শেষে রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল তাদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন অন্য দেশের উন্নয়নে। গত 10 বছরে এই হার বেড়েছে দ্বিগুণ।
বিশেষজ্ঞরা বলছেন উচ্চশিক্ষার বহুমুখী সংকটে বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়াচ্ছে। দেশে ফিরে কাজ করার মতো মর্যাদাপূর্ণ ও দক্ষতা ভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে পারলেই এই প্রবণতা কমানো সম্ভব। বিস্তারিত রিমু সিদ্দিকের রিপোর্টে। হাতে ভিসা, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, সঙ্গে পরিবারের অসংখ্য স্বপ্ন। এক বুক আশা নিয়ে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী। সেখানে উন্নত জীবন ও ক্যারিয়ারের নিশ্চয়তায় বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষা শেষে সেখানে গড়তে চান স্থায়ী বসতি, যার কারণে তাদের সম্পর্কে ইতি টানতে হয় দেশের সাথেও। এখানে গবেষণায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করা হয় এবং উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হয়, যেগুলো শিক্ষার্থীদের মাঝে নতুন কিছু করার আত্মবিশ্বাস তৈরি করে। কেউ কারোর পেছনে লেগে নেই, এই ধরনের পরিবেশ হলে অবশ্যই আমি বাংলাদেশে ফিরে এসে আপলিফট করতে চাই। ইউনেস্কোর গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল স্টুডেন্টস প্রতিবেদন বলছে 10 বছরে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। আর ওপেন ডোরসের তথ্য বলছে 2023-24 শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় শিক্ষার্থী বেড়েছে প্রায় 26%। দেশ থেকে যায় তাদের 80% তারা বাংলাদেশে কখনো ফিরে আসে না। প্রায় 20% মতো কখনো কখনো আসে, যারা আসলে সেখানে কোনো সুযোগ তৈরি করতে হয়তো পারে না। পড়াশোনা শেষে তাদের বড় একটি অংশ দেশে না ফেরার এই প্রবণতা শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলো হারাচ্ছে নিজেদের শিক্ষক। চলতি বছরে দেশের 5 পাবলিক বিশ্ববিদ্যালয়ের 102 শিক্ষক শিক্ষা ছুটির মেয়াদ শেষে কর্মস্থলে যোগ দেননি। ফলে উচ্চশিক্ষা ও গবেষণায় তৈরি হচ্ছে দক্ষ জনবল শূন্যতা। যারা শেষ করছে তারা আসলে কত ভাগ দেশে ফিরে আসছে এবং আদৌ তারা আসছে না কেন? যে ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে বা জ্ঞান অর্জন করেছে তাদেরকে সেই ধরনের পরিবেশ বাংলাদেশে তৈরি করে তাদেরকে ফেরত নিয়ে আসা উচিত সরকারের। শিক্ষার্থীরা যাতে শিক্ষা শেষে যথাযথভাবে চাকরি পায়, জীবনের সাথে শিক্ষার সংশ্লিষ্টতা যারা খুঁজে পায়, সেই ব্যবস্থাগুলো যদি আমরা করতে পারি, এখানে বিদেশে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন বিদেশে উচ্চশিক্ষাকে নিরুৎসাহিত নয়, বরং দেশে ফিরলে সেসব মেধাকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রের ভিত্তি মজবুত করতে দেশের বিনিয়োগে গড়ে ওঠা মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগানো এখন রাষ্ট্রের বড় কাজ বলছেন বিশেষজ্ঞরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এবার বাণিজ্য সংবাদ। গেল 5 বছর ধরে ক্রমান্বয়ে কমেছে এডিপি বাস্তবায়নের হার। সদ্য সমাপ্ত 2025-26 অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছে 67.52%, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনৈতিক চাপ, প্রকল্প অনুমোদন, বাস্তবায়নে ধীরগতি এবং সরকারি ব্যয় সংকোচনের প্রভাব পড়েছে উন্নয়ন কর্মকাণ্ডে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র 67.52%, যা গেল 5 বছরে সর্বনিম্ন। IMEDর প্রতিবেদনে বলা হয়েছে 2025-26 অর্থবছরে সংশোধিত এডিপির মোট বরাদ্দ ছিল 2,08,935 কোটি 53 লাখ টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে 1,41,071 কোটি 80 লাখ টাকা। তথ্য বিশ্লেষণে দেখা যায় গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে কমছে এডিপি বাস্তবায়নের হার। 2021-22 অর্থবছরে যেখানে বাস্তবায়ন হয়েছিল 92.74%, সেখানে 2022-23 অর্থবছরে তা কমে হয় 85.17%। 2023-24 অর্থবছরে বাস্তবায়ন হার দাঁড়ায় 80.63% এবং 2024-25 অর্থবছরে তা নেমে আসে 68.18%। সর্বশেষ অর্থবছরে তা আরও কমে 67.52% পৌঁছেছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আসলে শতাংশের যেমন অগ্রাধিকার রয়েছে, ঠিক তেমনি করেই আমি মনে করি যে সেটার গুণগত মান কিরকম, তো সেটার ভালো মনিটরিং হয়েছে কিনা এবং এই প্রকল্পগুলো টেকসই হবে কিনা, তো সমস্ত কিছু বিচার বিবেচনা নিয়ে আগামী দিনগুলোতে পরিকল্পনাকে ঢেলে সাজাতে হবে। অর্থবছরের শেষ মাস জুনে এডিপির আওতায় ব্যয় হয়েছে 40,308 কোটি 12 লাখ টাকা, যা সংশোধিত বরাদ্দের 19.29%। এর আগের অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল 43,189 কোটি 10 লাখ টাকা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যুবক সোহাগ মুন্সিকে বন্দী করে মাফিয়ারা। শারীরিক নির্যাতন চালিয়ে পরিবার থেকে আদায় করে মুক্তিপণের 60 লাখ টাকা। এরপরও বাঁচানো যায়নি সোহাগকে।
আরও দাবিকৃত ২৭ লাখ টাকা দিতে দেরি করায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। মানব পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি সহ লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। বাংলাদেশে রং মিস্ত্রির কাজ করতেন মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের সোহাগ মুন্সি। ইতালি গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য ময়না আক্তার ও জুলহা সর্দারের খপ্পরে পড়েন তিনি। চুক্তিমতে ২২ লাখ টাকা দালালদের হাতে দিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে বাড়ি ছাড়েন সোহাগ। প্রথমে তাকে সৌদি আরব ও পরে লিবিয়ার ত্রিপোলি নিয়ে বন্দি করে চালানো হয় অমানসিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক ধাপে আরও ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। গত ২৩ জুলাই দাবি করা হয় আরও ২৭ লাখ টাকা। মুক্তিপণের টাকা না দেয়ায় সোহাগকে গুলি করে হত্যা করে মানব পাচারকারী মাফিয়ারা। আমার ছেলের আবার ফেরত এই জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে হেদিনা রাইতেই করিয়া আমার পোলারে মারিয়া ফেলায়। মজুমদার কান্দি জুলহাসের আত্মীয় স্বজন সব আছে, তারা পূর্ব সত্যিত জেরে আমার ভাইকে মাইরে ফেলছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবার ও এলাকাবাসী। দাবি কি এনর যখন মার গিয়ে হেলাইছে তোর লাশ চাই। জুলহাস এবং তার সাথে যারা তার সহযোগী যারা আছে তাদের সবারই ফাঁসি দেবে। এ ঘটনায় নিহত সোহাগের মা শাহিনুর বেগম বাদী হয়ে রাজুর থানায় মামলা করেছেন। ইতিমধ্যে প্রধান আসামি জুলহাস সর্দারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ বেশিরভাগই দেশের বাইরে, আর যারাও দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। এখনো লিবিয়ায় এই মাফিয়া চক্রের হাতে আরও ১১ যুবক জিম্মি রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন সময় সংবাদ। গাজার মানুষকে বাঁচাতে বড় ধরনের ছাড় দিতে রাজি হয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নিরস্ত্রীকরণে সম্মতি দিয়েছে সংগঠনটি। আর এর বিনিময়ে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারে নীতিগতভাবে রাজি হয়েছে ইসরায়েল। তবে হামাস বলছে ইসরায়েল প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে চুক্তির কোনো ধাপই কার্যকর হবে না। হামাসের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ বলছেন ট্রাম্প। যুদ্ধবিরতির পরও গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া আল বালাদ, গাজা সিটি সহ বিভিন্ন এলাকায় ড্রোন ও গুলিবর্ষণের ঘটনায় নতুন করে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭৩,৩৪১ জনে পৌঁছেছে। প্রায় ২ বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের পর গাজা ইস্যুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি উঠেছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, গাজাবাসীকে হত্যা ও বাস্তুচ্যুতি থেকে রক্ষা করতেই তারা অস্ত্রের বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছেন। সমঝোতা অনুযায়ী হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র ধাপে ধাপে জাতীয় কমিটির নিয়ন্ত্রণে যাবে এবং একই সঙ্গে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। হামাসের আলোচক গাজী হামাদ স্পষ্ট করে বলেছেন, নিরস্ত্রীকরণের পুরো প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না। অস্ত্রের তালিকা তৈরি, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করবে ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা। হামাসের শর্ত, ইসরায়েল সেনা প্রত্যাহার, পুনর্গঠন এবং চুক্তির অন্যান্য অঙ্গীকার বাস্তবায়ন করলেই কেবল নিরস্ত্রীকরণের ধাপ এগোবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার গঠিত বোর্ড অব পিসের মধ্যস্থতায় এই সমঝোতা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, নিরস্ত্রীকরণ সম্ভব হলে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন হবে এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী দায়িত্ব নেবে। পরে একটি অরাজনৈতিক প্রযুক্তি নির্ভর ফিলিস্তিনি সরকার গঠনেরও পরিকল্পনা রয়েছে। তবে চুক্তির পথ এখনও পুরোপুরি মসৃণ নয়। হামাস বলছে, ইসরায়েল প্রতিশ্রুতি ভাঙলে তারাও কোনো ধাপ বাস্তবায়ন করবে না। অন্যদিকে মধ্যস্থতাকারীরা আশা করছেন আন্তর্জাতিক তদারকি ও পারস্পরিক অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে গাজার যুদ্ধ পরবর্তী নতুন প্রশাসনিক কাঠামো এবং পুনর্গঠনের পথ এবার বাস্তবে রূপ নিতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। হাতিরঝিলে অনুষ্ঠিত হলো সাইক্লিং চ্যালেঞ্জ প্রতিযোগিতা ২০২৬। ভোর ৪টা থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে অ্যাম্ফি থিয়েটারের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সের নারী পুরুষ সাইক্লিস্টরা। এমটিবি ও রোড বাইকিং সহ মোট 7টি ক্যাটাগরিতে লড়াই করেন প্রায় ২৫০ সাইক্লিস্ট। শুরু হয় আইটিটিটি ইভেন্ট দিয়ে, যেখানে অংশ নেয় প্রায় ১৫০ সাইক্লিস্ট। চ্যাম্পিয়ন হয় শাহাদাত হোসেন আলিফ। এরপর শুরু হয় দিনের সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি
বছরই টিটিটির লড়াই, যেখানে 11টি দলের মধ্যে বিজয়ী হয় টিম বিডিসি, ওয়ার্ড বোম্বার্স ও পিপিআর। এরপর একে একে নারী ও শিশুদের প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয় এই প্রতিযোগিতা। সবশেষ সাইক্লিস্টদের মাঝে মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আশা বাংলাদেশের। শেখ হাসিনা ফিরলে গ্রেফতার ও বিচারে আইনের কোনো ব্যত্যয় হবে না। জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে সংস্কার কমিশনের প্রস্তাবনা, বললেন আইনমন্ত্রী। এবং চাঁদাবাজদের কাছে হয়রানির শিকার পরিবহন শ্রমিকরা। সরকারি দলের লোকদের বিরুদ্ধে অভিযোগের তীর জামাত আমিরের। কাউকে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি না করার আহ্বান। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন এসএম ইকবাল। আলিশা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।